চলুন আজকের এই বিশ্লেষণে আমরা সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের দেয়া দারুণ প্রাসঙ্গিক একটা বক্তব্যের গভীরে একটু উকি দিই। এখানে মূলত আমাদের তরুণ প্রজন্মের বর্তমান সংকট আর সামনে আমাদের কি করণীয় তার একটা বেশ কঠিন কিন্তু একদম বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে। একটা জেনারেশন নেশার কারণে নষ্ট হয়ে গেছে। জ্বালানি মন্ত্রীর এই কথাটা শুনলেই কিন্তু বোঝা যায় পরিস্থিতি আসলে কতটা ভয়াবহ, তাই না? উনি ওনার বক্তব্যে একদম স্পষ্ট করে বলেছেন যে কিভাবে আমাদের সমাজের একটা বড় অংশ, বলতে গেলে পুরো একটা প্রজন্মই নেশার ভয়াবহ গ্রাসে ধ্বংস হয়ে যাচ্ছে। এটা কিন্তু স্রেফ কথার কথা নয়, বরং এটা একটা বিশাল জাতীয় সংকটের দিকে আমাদের সবার দৃষ্টি আকর্ষণ করছে। আজকের এই আলোচনার মূল বিষয়গুলোকে আমরা মূলত 4টা ভাগে ভাগ করতে পারি। 1. মাদকাসক্তির সংকট। 2. এর পেছনের মূল কারণ মানে কমে যাওয়া খেলার মাঠ। 3. সমাধান হিসেবে বাধ্যতামূলক স্কুল স্পোর্টস। আর সবশেষে শিক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের দিক নির্দেশনা। তো চলুন প্রথমে আমরা 1 নম্বর পয়েন্টে যাই, আর তা হল মাদকাসক্তি সংকট। শুক্রবার দুপুরে সিরাজগঞ্জের ওই অনুষ্ঠানে এটাই ছিল সবচেয়ে বড় আর গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়। আচ্ছা, ওই দিনের অনুষ্ঠানে প্রেক্ষাপট আর উপস্থিত অতিথিদের দিকে তাকালে কিন্তু ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যায়। কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত এই গুণীজন সংবর্ধনা আর অভিভাবক সমাবেশে স্থানীয় প্রশাসন আর রাজনীতির বেশ গুরুত্বপূর্ণ সব ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক থেকে শুরু করে অতিরিক্ত পুলিশ সুপার, সদর ইউএনও এবং আরও অনেকে সেখানে ছিলেন। বোঝাই যাচ্ছে এত সব শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতিতে জনস্বাস্থ্যের মতো এমন একটা ইস্যু নিয়ে কথা বলাটা কতটা সিগনিফিক্যান্ট। এখানে এই এক সংখ্যাটার কিন্তু একটা বিশাল এবং গভীর অর্থ আছে। এটা আসলে একটা একক অখণ্ড প্রজন্মের কথা বলছে। বক্তব্যের একেবারে কেন্দ্রে ছিল এই মর্মান্তিক বাস্তবতা যে মাদকের কারণে গোটা একটা প্রজন্ম আজ একদম খাদের কিনারে দাঁড়িয়ে আছে। এই একটা সংখ্যাই আমাদের মনে করিয়ে দেয় সমস্যাটা আসলে কতটা বিস্তৃত আর এর প্রভাব ঠিক কতটা মারাত্মক। এবার আসা যাক 2 নম্বর পয়েন্টে, অর্থাৎ এই সংকটের পেছনের অন্যতম প্রধান পরিবেশগত কারণ আমাদের কমে যাওয়া খেলার মাঠ। আমাদের বর্তমান শহরগুলোর দিকে তাকালে কিন্তু রীতিমতো ভয় হয়। একদিকে লক্ষ্য করলে দেখা যায় কি দ্রুত গতিতে নগরায়ন হচ্ছে। সব জায়গার ব্যাঙের ছাতার মতো গড়ে উঠছে বড় বড় সব বহুতল ভবন, যেখানে হাজার হাজার তরুণ তরুণী থাকছে। কিন্তু ঠিক উল্টো দিকে তাদের সুস্থ বিনোদন বা খেলাধুলার সুযোগ একেবারে গায়েব হয়ে যাচ্ছে। উন্মুক্ত কোনো স্থান নেই, খেলার মাঠ নেই, মানে এই বিশাল কনক্রিটের জঙ্গলে তাদের শারীরিক বিকাশ আর একটু নির্মল আনন্দের জায়গাগুলো পুরোপুরি হারিয়ে যাচ্ছে। খেলার মাঠ কমে যাওয়ার এই পুরো ব্যাপারটা অনেকটা চেইন রিঅ্যাকশন বা ডমিনো ইফেক্টের মতো কাজ করে। ধরুন, যখন খেলার মাঠ থাকে না, তখন তরুণেরা কি করবে? তারা পাড়ায় মহল্লায় অলস আড্ডায় সময় কাটায়। এই যে দিনের পর দিন অলস সময় কাটানো আর শারীরিক অ্যাক্টিভিটি না থাকা, এটাই কিন্তু তাদের মাদকাসক্তির মতো ভয়ঙ্কর ঝুঁকির দিকে ঠেলে দেয়। আর এই নিশ্চল জীবনযাপনের ফলে একসময় তাদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের চরম অবনতি ঘটে। একটু সুস্থ বিনোদনের অভাবের পরিণতি যে কতটা ভয়ঙ্কর হতে পারে, এটা তারই একটা জ্যান্ত প্রমাণ। তাহলে এর থেকে বের হওয়ার উপায় কি? সেটাই আমরা দেখব 3 নম্বর পয়েন্টে। সমাধান হিসেবে বাধ্যতামূলক স্কুল স্পোর্টস। এই সংকট থেকে বের হতে কিন্তু শুধু গালভরা আলোচনায় যথেষ্ট নয়, আর তাই সরাসরি জেলা প্রশাসককে কিছু সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে এখানে। যেমন, প্রথমত, প্রত্যেক স্কুলে প্রতিটি ক্লাসে সপ্তাহে অন্তত একদিন গেমস ক্লাসের ব্যবস্থা করতে হবে। দ্বিতীয়ত, শুধু নামমাত্র ক্লাস নয়, এই সেশনের জন্য পুরো 2 ঘন্টা সময় বরাদ্দ রাখতে হবে। আর তৃতীয়ত, শুধু ফুটবল বা বাস্কেটবল খেললেই হবে না, বরং আমাদের দেশীয় গ্রামীণ খেলাধুলাকেও এর মধ্যে নিয়ে আসতে হবে। শিক্ষার্থীদের ফিজিক্যালি অ্যাক্টিভ রাখতে এটা সত্যি একটা দারুণ আর যুগান্তকারী পদক্ষেপ, তাই না? এই নির্দেশনার পেছনে আসলে খুব চমৎকার আর গভীর একটা দর্শন লুকিয়ে আছে, আর সেটা হলো শরীর আর মনের অবিচ্ছেদ্য সম্পর্ক। শরীর ভালো না থাকলে মনও ভালো থাকে না। কথাটা শুনতে খুব সাধারণ মনে হলেও এর ইম্প্যাক্ট কিন্তু অনেক গভীরে। কারণ শরীর ফিট থাকলে মনও ফুরফুরে থাকে, আর এটাই কিন্তু তরুণদের মাদকাসক্তি বা যে কোনো নেতিবাচক জিনিস থেকে দূরে রাখার সবচেয়ে বড় হাতিয়ার হিসেবে কাজ করে।
এবার আমরা আজকের আলোচনার একদম শেষ ভাগে চলে এসেছি ৪ নম্বর পয়েন্ট, শিক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্ম। এখানে খেলাধুলার পাশাপাশি শিক্ষার স্থায়ী মূল্যবোধ নিয়ে কথা বলা হয়েছে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে দেয়া এই বার্তাটা সত্যি খুব গভীরভাবে উপলব্ধি করার মতো। শেখার বা জ্ঞান অর্জনের কিন্তু কোনো নির্দিষ্ট বয়স বা সীমারেখা নেই। আমাদের টাকা পয়সা, গাড়ি বাড়ি বা পার্থিব সব সম্পদ হয়তো একদিন চুরি হয়ে যেতে পারে বা হারিয়ে যেতে পারে, কিন্তু শিক্ষা হলো এমন এক অমূল্য সম্পদ যা চিরস্থায়ী, যা একান্তই নিজের। ভবিষ্যৎ গঠনের সবচেয়ে শক্ত ভিত কিন্তু এই শিক্ষাই। এই প্রসঙ্গে বক্তব্যে খুব সুন্দর একটা ঐতিহাসিক উদাহরণ দেয়া হয়েছে, যা অনেকটা গল্পের মতো। ১৯২৪ সালের কথা। একজন সাধারণ কৃষিজীবী মানুষ হয়েও মন্ত্রীর দাদা কিন্তু নিজের সন্তানকে সে কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়তে পাঠিয়েছিলেন, কারণ তখন সিরাজগঞ্জে কোনো কলেজই ছিল না। ম্যাট্রিক পাশ করার পর পড়াশোনার খোঁজে মানুষকে বাইরে যেতে হতো। আর আজ প্রায় ১ শতাব্দী পর পরিস্থিতি কতটা বদলে গেছে তা একবার ভাবলে অবাক হতে হয়। এখন আমাদের স্থানীয় পর্যায়ে শিক্ষার অনেক উন্নয়ন হয়েছে, তাই এখন আমাদের মূল ফোকাস হওয়া উচিত এই তরুণদের সঠিক পথে এনে তাদের সুস্থভাবে বেড়ে ওঠার সুযোগ করে দেওয়া। এটা সত্যিই আমাদের সমাজের শিক্ষার জন্য দীর্ঘ সংগ্রামের একটা অসাধারণ চিত্র। এই দেশ তো শুধু আমাদের বর্তমানের নয়, এটা আগামী প্রজন্মের। আজকে যারা সমাজ চালাচ্ছেন, একদিন কিন্তু তারা থাকবেন না। তাই সবশেষে সবচেয়ে বড় প্রশ্নটা হলো, আমাদের আগামী দিনের নাগরিকদের জন্য, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য ঠিক কতটা বাসযোগ্য আর কতটা গর্ব করার মতো একটা সমাজ, একটা শহর বা একটা দেশ আমরা রেখে যাচ্ছি। এই গভীর প্রশ্নের উত্তর খোঁজার মাধ্যমেই হয়তো লুকিয়ে আছে আমাদের আগামী দিনের সঠিক পথ। আজকের এই বিশ্লেষণটা আমাদের সবাইকে এই বিষয়টা নিয়ে আরেকবার ভাবতে বাধ্য করে।